বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এতে শিগগিরই জলপথটি আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকে ঢুকছে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। ২০% বেশি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছাড়তে নারাজ ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ইরান ও ওমান। এমনকি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে চলছে পর্যালোচনা, যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো স্থানই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চলমান বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত ওমান ও ইরান চুক্তিতে পৌঁছালে সংকট আদৌ কাটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বেশ লাভবান হবে ইরান, অর্থাৎ এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। এটি নিশ্চিত হলেই যুদ্ধের আগের অবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী। তবে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে নৌরুটটি নিয়ে অনিশ্চয়তার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ওমান ও ইরানের মধ্যে চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কী ধরনের বড় পরিবর্তন আসতে পারে তাই এখন দেখার বিষয়। এ নিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমান সমঝোতা অনুযায়ী চুক্তি হলে হরমুজ প্রণালীর উত্তর অংশে ইরান এবং দক্ষিণ অংশের নিয়ন্ত্রণে থাকবে ওমান, অর্থাৎ উপসাগরে প্রবেশ করা এবং বেড়ে যাওয়া জাহাজের ক্ষেত্রে একমাত্র কর্তৃত্ব খাটাবে ইরান। এদিকে জাহাজে থাকা পণ্যমূল্যের ৫ থেকে ৭% পর্যন্ত ফি আদায় করতে চায় ইরান, আর ওমান প্রায় ৩% ফি প্রস্তাব করেছে। তবে প্রথম থেকেই ফি আদায়ের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময় চলছে যখন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলেও পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে। কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের জাহাজ লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে। সবশেষ বুধবার দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায়ও স্বীকার করেছে হুথিরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টানা ৫ মাসেরও বেশি সময় ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পশ্চিম এশিয়ায়। হরমুজ প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলে অনিশ্চয়তাও কিছুতেই কাটছে না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনে তড়িঘড়ি করতে দেখা গেল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে। যুদ্ধ উত্তেজনার মধ্যে যৌথভাবে ৩ মার্কিন মিত্র দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পদক্ষেপটি রহস্যের জন্ম দিয়েছে। জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। এর মধ্যে যুদ্ধ কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর মিত্ররা ভরসা হারাচ্ছে কিনা তা নিয়ে জল্পনা চলছে। অনেকেই মনে করছেন ইরানে হামলা চালানোর পর মিত্র দেশগুলোকে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আর এর জন্যই যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ন্যাটোর আদলে প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্ত নিতে হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে, যার মাধ্যমে হয়তো নিজেদের সুরক্ষায় নিজেরাই নিরাপত্তা বলয় গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক, পারমাণবিকভাবে শক্তিশালী দেশ পাকিস্তান এবং জ্বালানি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ সৌদি আরবের এই প্রতিরক্ষা জোটের রূপরেখায় কী রয়েছে তা নিয়ে জনমনে কৌতূহল জন্ম নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর মূল লক্ষ্য। আর ত্রিপক্ষীয় জোট গঠনের সিদ্ধান্তকে ২০২৫ সালে হওয়া সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে গোটা এশিয়া এবং মুসলিম প্রধান অঞ্চলের ভূ রাজনীতি এবং নিরাপত্তায় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষক সহ অন্তত ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের দেবশিরিন ননথাবুরি স্কুলে এই ঘটনা ঘটে। হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা দাদিকেও গুলি চালিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। ২০২২ সালের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা। পুলিশ জানিয়েছে ১৪ বছর বয়সী ওই হামলাকারী
অন্তত 26টি গুলি ছুঁড়েছে এবং তার কাছে আরও 34টি গুলি পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার দাদার ছিল। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এসব নির্বাহী আদেশে সই করেন তিনি। তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং নাগরিকত্ব সংক্রান্ত কিছু বিধান আরও কঠোর করার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও কয়েক সপ্তাহ আগে সংবিধান অনুযায়ী এই অধিকার বহাল রাখার রায় দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। এতে করে ট্রাম্প প্রশাসনের আগের উদ্যোগের মতো নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই চুক্তি হতে পারে এবং ইরানের সঙ্গে সংঘাতেরও অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে চুক্তি না হলে বড় পরিসরে ফের হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে হরমুজ প্রণালীর নতুন রূপ নিয়ে হতে যাওয়া সম্ভাব্য চুক্তিতে যুক্ত রাখতে ওমানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকার বিভিন্ন সামরিক ক্যাম্পে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলায় অন্তত 58 জন নিহত হয়েছেন। গত 4 বছরের মধ্যে বৃহস্পতিবার দেশটির গৃহযুদ্ধের অন্যতম প্রাণঘাতী হামলা দিন হিসেবে দেখা হচ্ছে। নিহতদের সবাই সরকারি সেনা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে গত মাস থেকে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের তৎপরতা বাড়তে শুরু করে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে শিশুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মেটাকে নতুন করে $567 মিলিয়ন জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। এর আগে $375 মিলিয়ন জরিমানা করেছিলেন একই আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় মেটার বিরুদ্ধে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে $942 মিলিয়ন। মূলত নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া, শিশুদের যৌন হয়রানি, যৌন কন্টেন্ট এবং যৌন অপরাধীদের সংস্পর্শে পড়ার ঝুঁকির জন্য মেটাকে দায়ী করা হয়েছে। আর শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় মেটার বিরুদ্ধে এটি সবচেয়ে বড় রায় বলে জানিয়েছেন আদালত। তবে রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছে মেটা। বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে অবাধ সুযোগ দেওয়া হয়েছে বলে সজীব ওয়াজেদ জয়ের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। সাপ্তাহিক ব্রিফিংয়ে আইএসআইকে নিয়ে করা অভিযোগটি বৃহস্পতিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে কোনো মন্তব্য করবে না পাকিস্তান। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে দূরে থাকাই পাকিস্তানের প্রধান নীতি বলেও স্পষ্ট করেন তিনি।